আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন অতিথি আছেন সরকার দলীয় এমপি পটুয়াখালী ৪ থেকে নির্বাচিত তিনি এবিএম মোশাররফ হোসেন, যিনি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকও বটে। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত। আছেন জামাত ইসলামের নেতা এবং দলটির ময়মনসিংহ ৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন। এমপি সাহেব, আপনাকেও স্বাগত। এবং আছেন তাজনুবা জামিন, তিনি অল্টারনেটিভসের সংগঠক, আমাদের খুবই পরিচিত মুখ। তাজনুবা, আপনাকেও স্বাগত। মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। জ্বালানি আমরা মানে সরকার হয়ে গেলেই কি আসলে সংকট অস্বীকার করার একটা প্রবণতা তৈরি হয় কিনা? ধরেন, জ্বালানি মন্ত্রী তো বলছেনই, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও সংসদে স্পষ্ট করে বলছেন জ্বালানি কোনো সংকট নাই, এবং তার সাপোর্টে তিনি বেশ কিছু পরিসংখ্যান দিয়েছেন। পরিসংখ্যান বলে আসলেও সংকট নাই, কিন্তু বাস্তবতা বলে সংকটটা তীব্র মাত্রার। ধরেন, এই দাম বাড়ানোর পরেও লাইন কমে নাই, অকটেনের লাইন বলি, পেট্রোলের লাইন বলি। ফলে সংকটটা স্বীকার করলে সমাধান খোঁজা সহজ হতো কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার তো সহালোচনা। না, সংকট যে একেবারে নেই সেটা তো অস্বীকার করা যাবে না। সংকট যেটা আমাদের পক্ষ থেকে, সরকার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটা হলো যে পর্যাপ্ত তৈল মজুদ আছে, এখানে কোনো অভাব নেই। তাইলে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, বা হয়তো যে এই প্রশ্নটা এখন সবচেয়ে, তাইলে লাইন কেন, অথবা সংকটটা কেন? সংকট আমি মনে করি এখানে দুইটা, একটা হলো ব্যবস্থাপনা, আর একটা হলো মানুষের মধ্যে একটা অস্থিরতা আছে, প্যানিক যেটা আমাকে বলি। এই দুইটা জিনিস আছে। আপনি দেখেন প্রতিনিয়ত, আপনি তো একজন গণমাধ্যমের লোক, প্রতিনিয়ত আপনি দেখেন যে চট্টগ্রাম পোর্টে কিন্তু জাহাজ একটা পর একটা আসতেছে, একটা পর আসতেছে। তাইলে সংকট হওয়ার কথা না। হ্যাঁ, অনেকে বলে যে ইস্টার্ন রিফাইনিং বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে মাত্র ১৫ থেকে ৩০%। তাও আবার আছে কি, আপনি যে ওইটা ক্রুড তৈলটাকে রিফাইন করছে, এটা আসলে সৌদি আরব এবং কাতার থেকে। এখন তো এই সরবরাহ লাইনটা বন্ধ হয়ে গেছে ওখানে যুদ্ধের কারণে। এই রিয়েলিটি তো আমাদের মানতে হবে। কিন্তু অন্যভাবে কিন্তু আমরা তৈল কালেক্ট করছি, প্রতিনিয়ত তৈল আসছে, তারপর সিঙ্গাপুর স্পট মার্কেট থেকেও কেনা হচ্ছে, তৈলের সংকট নাই। তাইলে এটা কি হচ্ছে? হ্যাঁ, কিছু কিছু তো এখানে আপনি যে ব্যবস্থাপনার কথা বললেন, সেই সংকটটা আসলে দেখভাল করার দায়িত্ব না, ব্যবস্থা আমি বলছি ব্যবস্থাপনা আমার কাছে যেটা মনে হলো, কারণ আমরাও তো গ্রামগঞ্জের থেকে আমরা আসছি, ভাই তো হয়তো মিলন ভাই বুঝবে। যেমন আপনি দেখেন, আমি এখন সরকার একটা নিয়ম করেছে যে তৈলগুলি সরবরাহ করা হবে শুধু পেট্রোল পাম্প এই জাতীয় প্রতিষ্ঠানে। কিন্তু বাংলাদেশে এর বাইরে তো আনুষ্ঠানিক খাতে বহু তৈল, যেমন আপনার কৃষিতে লাগে, মাছ ধরায় লাগে, নানা ক্ষেত্রে লাগে। তারা তো এখন এই সিস্টেমের কারণে ডাইরেক্ট তৈলটা পাচ্ছে না, হয়তো কোনো মিডিয়ায় তারা কালেক্ট করছে, কিন্তু তাদের মধ্যেও তো একটা অস্থিরতা পাচ্ছে। যেমন আমি যে এলাকার বাসিন্দা, ধরেন যে এলাকা থেকে আমি এমপি হয়েছি, যে আপনি জানেন, আমি একেবারে টোটালি একটা রুলার বেস এরিয়া, সমুদ্র সৈকতের এরিয়া। সেখানে আমাদের মূল সোর্স অফ ইনকাম হলো চাষ, ধান চাষ করা এবং মাছ ধরা। সেখানে আমি দেখছি এইটা তীব্র, কারণ ট্রলাররা ঠিকভাবে তৈল পাচ্ছে না। কিন্তু তারা তো আবার বাইকারদের কাছ থেকে ২৫০ টাকা লিটার। এইটা এই যে একটা আপনি যে কথাটা বললেন, যে ঢাকা শহরে আমি দেখি যে আমি নাম সোর্স আমি বলবো না, যে আমার এরকম পরিচিত একজন আছে যে বলতেছে যে যদি তৈল লাগে আমাকে বললেন। আমি বললাম কিভাবে আপনি কালেক্ট করেন? বললো যে বাইকাররা যারা আছে এরা ৪-৫ লিটার করে নিতে পারে, তারা ৫-৬ জায়গা থেকে তৈল নেয়। এখন হয়তো বলতেছে একটা অনলাইন করতেছে, কিন্তু কয়জনের পক্ষে এটা সম্ভব? এটা নিয়ে তো একটা ব্যবস্থাপনার সংকট আছে। তো আমার মনে এই সংকটগুলি একটা প্যানিকের অবস্থা তৈরি করেছে। কিন্তু বেসিক্যালি আমরা রাজনীতিবিদ যারা করি, আমরা কিন্তু জনগণের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের কাছে রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা পালন করতে পারছে আমরা অনেক ক্ষেত্রে পাচ্ছি না, যারা আমরা নিজেরা একটা প্যানিক তৈরি করছি। মানে এই যে দ্বারা রাজনৈতিক জীবিত, বরং উচিতটা কি এই ক্রাইসিসটাকে কীভাবে আমরা ফেস করি? কারণ এই ক্রাইসিসটা আমাদের তৈরি করা না, এটা বৈশ্বিক একটা গ্লোবাল ক্রাইসিস। আপনাকে আমি বলি, আমাদের তো ক্রাইসিস নাই, আমাদের তো তেলের মজুদ আছে, সবই আছে। তারপর আপনি দেখেন, এখন ধরেন এর মধ্যে সরকার বাধ্য হয়ে কিন্তু তৈলের দাম বাড়িয়েছে, কারণ আপনি জানেন এর আগে বলা হয়েছে প্রতিদিন ১৬৭ কোটি টাকা আমরা ভর্তুকি দিচ্ছি। কিন্তু এর কারণে দাম কিছুটা বাড়ানো, তারপরও সেই বাড়ানোর পার্সেন্টেজ বিশ্বের অন্য যে কোনো জায়গায়, মানে আইএমএফ এর প্রেসক্রিপশনের কারণে না। আপনি দেখেন, আমি একটু আপনাকে যদি বলি, এই যে বাংলাদেশের লিটারে বাড়ানো হয়েছে ১৫ থেকে ২০ টাকা কোথাও কোথায়। আর আপনি দেখেন আমরা কম্বোডিয়ার দিকে তাকাই, সেখানে ৬৮% বাড়িয়েছে। মানে কম্বোডিয়ার উদাহরণ আমাদের না, আমি শোনেন না, আমি আরো আছে, ভালো ভালো আছে। কানাডার মতো ২৮% বাড়িয়েছে। আপনার চীন
বাড়িয়েছে এবং আপনি সবচেয়ে বিশ্বের এবং সবচেয়ে এবং তারা শুরুতেই বাড়াইছে মোশাররফ না না ভাই। এবং তারা আপনি দেখেন বিশ্বের সবচেয়ে বেশি তৈল মজুদ আছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা পর্যন্ত বাড়িয়ে। সুতরাং আপনাকে এই যে এই গ্লোবাল ক্রাইসিসটা যদি আমরা না বুঝতে পারি তাইলে কিন্তু সংকট সমাধান একদম আমাদের পক্ষে পরিষ্কার। সম্ভব জি। হবে না। মিলন ভাই, আপনারা তো বিরোধী দলের সংসদ সদস্য, ফলে বিরোধী দল মানে বিরোধিতা করবে এই ধারার বাইরে আমরা এই সংসদে এই যে কয়েকটা অধিবেশন দেখলাম গেল না। কিন্তু আপনি আমাকে এটা একটু বলেন যে মোশাররফ ভাই দুটো কথা বলেছে, একটা হচ্ছে এই সংকটের জন্য তো বাংলাদেশ দায়ী না, আবার সরকারের পক্ষ থেকে এটাও বলছে সংকটটা নাই। ফলে আপনি যদি অসুখটাকে স্বীকার না করেন তাহলে চিকিৎসা করাবেন কিভাবে? এবং একটা মজুদ যে হচ্ছে, কেউ কেউ যে কালোবাজারি করছে এবং সেটি ঠিক করা, ধরেন আপনার এলাকার কোনো তেলের পাম্প যদি তেল মজুদ করে, এটার দায়িত্ব শুধু ইউনো সাহেবের, ডিসি সাহেবের, নাকি সেটা এমপি মিলনেরও কিছু করার আছে? রাইট, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আপনি যে কথাটা বলেছেন যে দাম বৃদ্ধির বিষয়টা সরকার, আমি একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে চাই এটা। এই সংকটটা কি কৃত্রিম সংকট কিনা? যেহেতু সরকার বলছে যে সংকট নাই, হ্যাঁ, পর্যাপ্ত মজুদ আছে, তো মজুদ থাকার পরেও সংকট দেখা যাচ্ছে, এটা কি মানে সরকারের পক্ষ থেকেই হচ্ছে কিনা, যে কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধির একটা প্রক্রিয়া কিনা? আমি দাম তো বাড়ানো হয়ে গেছে, তাহলে এখন কেন? না, সেটাই আরো বাড়াবে তার মানে? দাম বাড়ানোর মাধ্যমে মানে সংকট থেকে যে মানুষ যাতে দাম বৃদ্ধির ফলে কোনো প্রতিবাদ না করে, বিক্ষোভ না করে, বা এটার যেহেতু ওনারা কিন্তু নির্বাচনের সময় বলেছিলেন যে দাম বৃদ্ধি করা হবে না, তো দাম বৃদ্ধি করার তো একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে। আমার মনে হয় এই জন্য ওনারা কিন্তু ওনাদের কথাই ধরা খেয়েছেন, যে ওনারা বলছেন মজুদ আছে, আবার কৃত্রিমভাবে এটা সংকট তৈরি করা হচ্ছে, পাশাপাশি দাম বৃদ্ধি করে হয়তো আস্তে আস্তে এখন সংকট কমবে। পাশাপাশি আমরা যেটা বলবো, আমাদের দায়বদ্ধতা আছে, আপনি যেটা বলছেন অবশ্যই, যে কারণে আমাদের বিরোধী দলীয় নেতা আজকে কিন্তু সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপন করেছিলেন যে এই বিষয়ে আমরা আসুন কথা বলি। যেহেতু এটা উনি স্বীকারও করেছেন যে একটা বৈশ্বিক সংকট, এই সংকট মোকাবেলা শুধুমাত্র সরকারের পক্ষে, একার পক্ষে করা সম্ভব নয়, সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে, সমস্ত দল, বিরোধী দল সহ ঐক্যবদ্ধভাবে আমরা সংসদে এটা আলোচনা করি। তো যাই হোক, অনেক তর্ক বিতর্কের মাধ্যমে অবশ্যই মাননীয় স্পিকার এটার রাজি হয়েছেন এবং সামনে এটা হয়তো আলোচনা হবে। এমপি সাহেব, আপনাকে যে প্রশ্নটা করতে চাই, ধরেন একদম সরকার গঠনের শুরুর দিকে বা তার আগে নির্বাচন ইস্তাহারে আপনারা একটা ছায়া ক্যাবিনেট বা শ্যাডো ক্যাবিনেটের কথা বলেছিলেন, সেইটা এখনো হলো না কেন? এক, কারণ সরকারের মিনিস্ট্রিগুলো, ধরেন এই জ্বালানি মন্ত্রণালয় এখন কি করা উচিত, পাম্পগুলোতে কিভাবে এটা দূর করা যায়, এরকম খুব সুনির্দিষ্ট প্রস্তাব জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে কখনো সরকারকে দেওয়া হয়েছে? আপনাদের শ্যাডো ক্যাবিনেট আসলে কয় মাস লাগবে হতে? সেটা আসলে আমাদের একটা টিম কাজ করছে, হ্যাঁ, আপনারা সময় হলে সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সেটা আমাদের এই শ্যাডো ক্যাবিনেট তৈরির ব্যাপারে আমাদের আনুষ্ঠানিকভাবেই সেটা জানানো হবে যদি হয়। জি, সেই সময়টা কতদিন লাগতে পারে? সেটা তো আসলে সময় হলেই আপনারা মানে জানবেন। জি, আচ্ছা, তার মানে জনগণ তার বিপদের সময় কিন্তু পেল না? না, বিপদের সময় কিন্তু আমাদের যেমন বিরোধী দলের নেতা কিন্তু পেট্রোল পাম্পে উনি পরিদর্শন করেছেন, সেই আলোকে ব্রিফ করেছেন, জনগণকে বলা হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু আমরা সংসদে এটা আলোচনার প্রস্তাব রেখেছি আমরা সেখানে। তাসনিমা জামিন, আপনি রাজনীতিতে অ্যাক্টিভ হন মূলত জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, এবং যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন তার সঙ্গে ছিলেন, তাদের নেতৃত্বে ছিলেন, পরবর্তীতে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করেছেন। একটা বিশাল স্বপ্ন নিয়ে এবারের নির্বাচনটা বা জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছিল, এবং সেই স্বপ্নের সময় একটা বড় জায়গা ছিল এ ধরনের ক্রাইসিস আসলে আমরা সবাই মিলে সেটা মোকাবিলা করব এবং সমাধানের রাস্তা খুঁজব। অন্তত এই জ্বালানি সংকট, হামের টিকা নিয়ে সংকট, এটার জন্য কে দায়ী কে দায়ী না, তার চেয়ে বড় কথা এটি সমাধানের রাস্তায় আপনি রাজনৈতিক সংস্কৃতিতে কতখানি পরিবর্তন দেখলেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমার কাছে যেটা সবচেয়ে বেশি বড় আশ্চর্যের বিষয় মনে হয় যে সকাল থেকে রাত পর্যন্ত, ইনফ্যাক্ট 24 ঘন্টায় লাইনের পর লাইন, মাইলের পর মাইল, মানে আমরাও ঢাকায় আছি, এই মানুষগুলোও এভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, এবং প্রতিদিন হামে শিশুরা মারা যাচ্ছে। দুটা বড় ক্রাইসিস যে দেশে চলছে আমাদেরকে দেখে বোঝা যায় না। মানে আমার কাছে মনে হয় যে এক ধরনের এই যে
প্রত্যেকে কিন্তু আমরা স্বীকার করলাম না যে সংকট আছে, তেলের সংকট আছে, ব্যবস্থাপনার সংকট আছে, কিন্তু এটার মূলে এই যে ব্যক্তিগত পর্যায়ে যেটা মজুত রাখছে, এগুলা একদম ধরে ধরে কি সরকার এগুলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? রাজনৈতিক ঐক্য তো আমি পরের ধাপে দিব, এটা আমি আসলে আমি ওটার আশাও আসলে রাখি না, কিন্তু জ্বালানি পেট্রোল আর অকটেন তো বাংলাদেশে উৎপাদিত হয়। হ্যাঁ, এটার সাথে তো ওই যুদ্ধের কোনো মানে যোগাযোগ নাই। এই যে গ্লোবাল ক্রাইসিস বলে এই জিনিসটাকে আসলে সরকার একটা অজুহাত হিসেবে দেখানো হচ্ছে কিনা, এবং গত দুইটা গভর্নমেন্টের কারণে হামের আজকে এই মহামারীর দ্বারপ্রান্তে এইটাও কি অজুহাত হিসেবে দেখানো হচ্ছে কিনা। সো এই দুটা বিষয়ে যে আপনি সরকারকে যে প্রশ্ন করবেন যারা সরকারের বাইরে আছে, ওই ফোর্সটাও কিন্তু নট স্ট্রং এনাফ আমার কাছে মনে হচ্ছে না। প্রতিদিন কিন্তু আমরা দেখছি একই দুর্দশা। আপনার পরশুদিন যখন প্রেস কনফারেন্স করলো পিএম অফিস থেকে, তখনও বলল যে আমরা কিন্তু এটা দাম বাড়াইনি, এবং যখনই আইএমএফ এর সাথে স্প্রিং মিটিং শেষ হলো সাথে সাথেই কিন্তু দামটা বাড়লো। যদিও আমাদের অর্থমন্ত্রী বলছেন যে আইএমএফ এর শর্তের সাথে এখানে কোনো এটার দাম বাড়ানোর কোনো সম্পর্ক নাই, খুব জোর গড়ায় উনি বললেন। কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশের ইকোসিস্টেম কখনোই চেঞ্জ হয় না, এবং আইএমএফ এর শর্তগুলোও কিন্তু আমরা পরিষ্কারভাবে জানি এই ভর্তুকি কমায় আনার ব্যাপারে। ভর্তুকি দেওয়াই যাবে না, সো ইটস কমপ্লিটলি রিলেটেড। হ্যাঁ, এবং আপনি আরেকটা জানেন যে এই যে কথা বলে মানুষকে, আপনার ইশতেহারে লিখে, বই পুস্তকে লিখে কথা বলে বাংলাদেশের মানুষকে হয়তো বিক্রি করা যায়, কিন্তু এ ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলোকে কতটুকু বেকুব বানানো যাবে আমি জানি না। আরেকটা বিষয়, আপনি দেখেন যে রাজস্ব সংস্কারের কথা ছিল, যে বিভক্তিকরণ অধ্যাদেশ, ওটাও কিন্তু বাতিল হয়েছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশও বাতিল হয়েছে। সো আইএমএফ তো এগুলো দেখছে যে আপনি বারবার কিন্তু আমাদের বিশ্লেষকরা বলছেন যে একটা নিউ গভর্নমেন্ট, মাত্র 2 মাসের গভর্নমেন্ট, কিভাবে এটা করবে। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, যেটা নতুন গভর্নমেন্ট, আইএমএফ এটা আরো বেশি বোঝে, বিশ্বব্যাংক এটা আরো বেশি বোঝে, কিন্তু আপনার তো একটা আন্তরিকতা থাকতে হবে। আপনি শুরুতেই এসে নতুন গভর্নমেন্ট 2 মাসে এসে তো আপনি সংস্কারের পদগুলো বন্ধ করে দিলেন। এমন না যে রাজস্ব যদি 2 ভাগে ভাগ হয় কালকে থেকে রেভিনিউ বাড়বে, ইটস নট এরকম। কিন্তু আপনি কর জিডিপি যখন 9% করবেন বা আপনার পথটা দেখাবেন, ইন্টারিমও কিন্তু এই জ্বালানির দাম বাড়ায় নাই এই জনসমর্থন ধরে রাখার জন্য। সো এখন যখন আপনি একদম শেষ মুহূর্তে এসে আইএমএফ এর মিটিং এর পরের দিন আপনি যখন এটা দামটা বাড়ালেন, ঠিক তার কয়েক ঘন্টা আগে যখন বলল যে আমরা দাম বাড়াইনি গভর্নমেন্ট থেকে, এবং যখন আপনি প্রবলেমগুলো ক্লিয়ারলি জানেন, যখন আপনি প্রবলেমগুলো জানেন যে সাপ্লাই চেইনে প্রবলেম আছে, আপনার এখানে যারা অসাধু তারা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তেল বা জ্বালানি মজুত করছে, এবং এটার ইফেক্ট কৃষিতে পড়বে, মোবাইল নেটওয়ার্কিংয়ে পড়বে, পরিবহন খাতে পড়বে, প্রত্যেকটা জায়গায়। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টার ভয়াবহতা এতটা বেশি যে আমরা বুঝতে পারছি না, আমরা বুঝেও যেন আমরা এটা একদমই, এবং এটার বিরুদ্ধের আওয়াজটা কিন্তু একেবারেই অ্যাবসেন্ট উঠানো হচ্ছে না। মোশাররফ ভাই, একটা নিউজ পড়ছিলাম যে রাজশাহী থেকে ঢাকায় একটা সবজিবাহী ট্রাকের খরচ বেড়েছে 4 থেকে 5 হাজার টাকা, বিশেষ করে ডিজেলের দাম বাড়ার পরে। আমার মনে আছে আপনি এই মঞ্চে একাধিকবার আওয়ামী লীগের সময় একবার 1 লাফে 44% তেলের দাম বেড়েছিল ডিজেলের, পরে খুব বেশি গণ আন্দোলন হয়নি, কিন্তু আমরা কথা বলাই সেটা অন্তত 5 টাকা কমেছিল, সেটি এ পর্যন্ত সর্বোচ্চ, কেউ কেউ বলছে এবার সর্বোচ্চ। ফলে ডিজেলের দাম বাড়লে আমাদের মোট জ্বালানির 63%ই হচ্ছে ডিজেল, কৃষক ডিজেল ইউজ করে, নৌকায় ডিজেল ইউজ করে, পণ্য পরিবহন, গণপরিবহনে। ফলে এইটা যে হবে এটা তো নিশ্চিতভাবেই সরকার বা আপনারা জানেন। এখন এই যে মানুষের খরচ বাড়ছে, সবজির দাম বাড়ছে, সব ধরনের ভোগ্যপণ্যের দাম বেড়ে যাবে, ভাড়া নতুন করে নির্ধারিত হচ্ছে, ফলে এই একটা নতুন সরকার এটা সামাল দিবেন কিভাবে? আসলে আপনাদের প্ল্যানটা কি? আপনারা আমাদেরকে একটা প্ল্যানের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী আজকে। না, আমরা কিন্তু 180 দিনের একটা কর্মসূচি আমরা এগোচ্ছি, কিন্তু এর মধ্যে বৈশ্বিক সংকটটা কিন্তু বাংলাদেশের একটা চাপের মধ্যে, এতে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। এখন আমরা কি পরিকল্পনায় আগাচ্ছি আপনার সাথে দেখছেন যে আমরা এখনো বিএনপির সামনে 2টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটা চ্যালেঞ্জ হলো এই কর্মসূচি, এই যে ক্রাইসিসটাকে মোকাবেলা করা, পাশাপাশি আমরা নির্বাচনে যে কিছু কমিটমেন্ট করেছিলাম জনগণের কাছে, যেই কমিটমেন্টের কারণে জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আপনি দেখবেন আমরা এই ক্রাইসিসের মধ্যেও কিন্তু সে কমিটমেন্ট বাস্তবায়নের জন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার খাল খনন কর্মসূচি, গাছ লাগানো, 10,000 টাকা করে কৃষি শ্রম, একে কর্মসূচি কিন্তু আমরা অব্যাহত রেখেছি।
পাশাপাশি আমরা কিন্তু দেখেন যে এই সংকটগুলি মোকাবেলার পাশাপাশি আমরা কিন্তু জনগণের স্বস্তি দেওয়ার জন্য ইতিমধ্যে ইউনিট সরকারের আমলে একটা মহামারীর মতো দেখা দিয়েছিল মব কালচার। আপনি দেখেন মব কালচার এখন নাই বললেই চলে। দুই একটি ঘটনা ঘটছে, সেটা হয়তো ধর্মীয় নানা গোষ্ঠীর উন্মাদনার কারণে এটা হচ্ছে। যেমন একটা মনে হয় কুষ্টিয়ার দিকে একটা পীরকে মারা হয়েছে, এগুলি হলো অন্য বিচ্ছিন্ন। আমরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে যে একটা শঙ্কা ছিল সেই জিনিসটাকে কিন্তু আমরা অনেকটা রিকভারি করতে আমরা সক্ষম হয়েছি। আমরা দেখেন গত একটা রমজান মাস গেল, দ্রব্যের মূল্য একটু বাড়ে নাই। তা আপনি এগুলি কি বিএনপিকে ক্রেডিট কি কেউ দিচ্ছে না, বরং যেখানে সংকট তৈরি হচ্ছে সেটা আমাদেরকে সহযোগিতা না করে তীব্রভাবে সমালোচনা করা হচ্ছে। তো সুতরাং আমরা আশা করি গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা, বিরোধী দল থাকবে, সমালোচনা, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মনে করি এই ক্রাইসিসের সময় সবাই কিন্তু এক জায়গায় এসে দাঁড়ানো দরকার। কিন্তু বশর ভাই, কোথাও কি মনে হচ্ছে যে সরকার একটু তাড়াহুড়া করছে? ধরেন আপনি তো 5 বছরের জন্য নির্বাচিত, আপনার মেয়াদ তো একেবারে স্পষ্ট, ফলে আপনার এই ক্রাইসিসের সময় এই কার্ড বা এই কর্মসূচিগুলো তো আপনার নির্ধারিত সময় আছে, এবং আমরা কি সেটা একটু না, আপনি একটু লক্ষ্য করবেন, আমরা কিন্তু শব্দ যদি আপনি একটু লক্ষ্য, আমরা কিন্তু একটা পাইলটিং করা হচ্ছে। জি, পরীক্ষামূলক। কারণ আপনি একটা প্রক্রিয়া যখন আমরা যাব সেটা করতে গিয়ে কি সংকট তৈরি হয়। যেমন আপনি দেখেন, কালকে আমি একটা টিভি শোতে গেলাম, আমার নিজেরও জানা ছিল না, টাঙ্গাইল কৃষি কার্ড নিয়ে কিছু কিছু মিডিয়া নানাভাবে সমালোচনা করছে যে এক মানে কবির হোসেন করে এক লোক, তাকে কেন দেয়, ওই লোক আবার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু পরে কিন্তু রিয়ালি দেখা গেল সে কৃষক। কিন্তু আপনি দেখেন বিরোধী দল থেকে শুরু করে যারা এই সরকারের সাফল্যকে ভালো চোখে দেখে না, নানাভাবে ষড়যন্ত্র, যে একটা কন্টেন্ট ক্রিয়েটার, সে খুব ভালো ড্রেস পরে, ভালো এই করে, সে কিভাবে হয়, অথচ দেখা গেল একমাত্র ভিটে বাড়ি ছাড়া তার কিছু, সে মানুষের জমি লিজ নিয়ে এসে বর্গা চাষি বর্গা। এইসব জিনিসগুলি যদি আপনি একটু উদার মন নিয়ে দেখেন, তাহলে মনে এই ক্রাইসিসগুলি আমরা সব, হ্যাঁ আমাদের মধ্যে তৃতীয় বিশ্ব লেখে সব প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু এই যে কিছু কিছু জায়গায় আমরা যে সক্ষমতা দেখিয়েছি, যেমন ধরুন রমজান মাসে জিনিসপত্রের দামকে কন্ট্রোল করা, মব কনসার্টকে কন্ট্রোল করা, আইন শৃঙ্খলা উন্নতি করা, তারপর আপনি দেখেন এই যে চাকরির বাজারে আমরা অলরেডি অনেক কিন্তু দীর্ঘদিন ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু চাকরি দিতে পারেনি, আমরা কিন্তু পুলিশের ক্ষেত্রে নানা ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে জব আমরা ওপেন করে দিয়েছি। সুতরাং আমি মনে করি এই সংকট ইনশাল্লাহ খুব বেশি দিন থাকবে না, যার জন্য সবার আমি মনে করি এই ক্রাইসিসে সহযোগিতা করে। কারণ আমরা কি বলেছি, এবার দেখবেন নির্বাচনে আমরা বলি, জামাত বলি বা এনসিপি বলেন যে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ দেখতে গিয়ে যদি আমরা সেই পুরনো পথেই হাঁটি, পুরনোই ভাবে যদি আমরা সমালোচনা করি, তাহলে আমরা কি পরিবর্তন বাংলাদেশে আনতে চেষ্টা করি? কামরুল হাসান মিলন ভাই, এই যে মানুষের যে খরচ বাড়ছে, মানুষের যে দুশ্চিন্তা বাড়ছে, এবং সেগুলোর একটা প্রভাব আছে, এবং বিরোধী দল হিসেবে জামাত সেই সুযোগ নেওয়াটা খুবই স্বাভাবিক, এবং আপনারা সংসদে নিচ্ছেন, সংসদের বাইরে নিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুশ্চিন্তা থেকে মানুষকে দূর করবেন কিভাবে, আশ্বস্ত করবেন কিভাবে আপনার জনগণকে? জি, ধন্যবাদ। আসলে কমিটমেন্ট তো আমরাও দিয়েছিলাম, আমরা সরকারে গেলে কি করব, বিএনপিও দিয়েছে। আমি মনে হয় যে এটা একটু পর্যালোচনার দাবি রাখে যে বিএনপির যে মূল কমিটমেন্ট ছিল নতুন বাংলাদেশ বা সবার আগে বাংলাদেশ, তো সবার আগে বাংলাদেশ এই স্লোগান তো অবশ্যই জনগণকে প্রাধান্য দিয়েই সবার আগে বাংলাদেশ। তো জনগণ কিন্তু 70% জনগণ মানে গণভোটের পক্ষে হা বলেছিল। এই কমিটমেন্ট কিন্তু বিএনপি রাখে নাই, এখানে কিন্তু জনগণকে একটু অনাস্থায় নিয়ে গেছে। আমি যেটা দৃঢ়ভাবে বলতে চাই, আজকে যদি বিরোধী দল এবং সরকারি দল সহ জাতীয় সকল ক্রাইসিস মোকাবেলায় ঐক্যবদ্ধ না হয়, অতীতে যেরকম দেখা গেছে তেমনটি তো হবে, এটি স্বাভাবিক। এখানে ট্যালেন্ট কিন্তু সব জায়গায় আছে। তো আজকে দেখা যাচ্ছে যে সরকার নিজেই কিছু ক্রাইসিস তৈরি করছে, যে এটা বিরোধী দলের কিছু করার নেই। ধরেন আপনি দেখেন, এখন আগের মতোই যদি সরকার হাঁটে তাহলে তো সেই ক্রাইসিস তৈরি হবেই। এখন আমরা দেখছি যে যারা একটু ঘুষ খায় না, একটু নামাজি, হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু ছাত্রদল করতো বা বিএনপি করতো, তারপরেও তাকে ট্যাগ লাগানো হচ্ছে, হ্যাঁ, তাকে ওএসডি করা হচ্ছে। এরকম অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে যে তাদেরকে সাইড করে দেওয়া হচ্ছে। মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বা এই জাতীয়, অথবা সচিবালয় হোক, ডিসি, এসপির ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে যদি সেই পুরনো পথেই আসলে সরকার হাঁটে,
আবার সহযোগিতাও মানে প্রত্যাশা করেন। হ্যাঁ, তাহলে এটা আসলে অসম্ভব। পাশাপাশি এখানে কিন্তু একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে। প্রশাসনে যারা যোগ্য, সে যে দলেরই হোক, আমি বলবো এখানে কোনোভাবেই দলীয় বা আদর্শিকভাবে তাকে আইডেন্টিফাই করা উচিত না। এখানে প্রফেশনালিজম যদি না থাকে তাহলে অবশ্যই ক্রাইসিস তৈরি হবে, এবং এই ক্রাইসিসগুলো আমি মনে করি সেইভাবেই হচ্ছে, সেই কারণেই হচ্ছে। এখানে বিরোধী দলের কিছু করার আছে বলে আমি মনে করি না। তাজমুল ভাই, সাধারণ মানুষ কি, আপনি একটু আগে বলছিলেন যে এই সংকটের দৃশ্য বা এই সংকটের আমাদের আলোচনায়, জীবনাচরণে, কথাবার্তায়, পার্লামেন্টে কোথাও দেখি না, কিন্তু এই যে মানুষের যে একটা শক্তি, একটা বিপুল শক্তির স্ফুরণ আমরা বলতে পারি 2024 2 বছর আগে দেখলাম, সেই মানুষগুলো এখন প্রতিবাদও করে না। এইটা খুব ইন্টারেস্টিং কিনা, যে ধরেন যে স্বাস্থ্য উপদেষ্টা এই টিকাটা কিনতে গতকাল কেটে আমরা আলোচনা করছিলাম যে উনি ইউনিসেফের সঙ্গে যেভাবে আমরা আগে কিনে এসেছি সেটাতে রাজি হন নাই, সেই স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে কেউ একটি পোস্ট দেন না। আগে আমরা দেখতাম হলে সেই স্বাস্থ্য উপদেষ্টা বা মন্ত্রীর বাড়ি ঘেরাও হতো। এটার কারণ কি সবাই সংসদে বা সবাই ক্ষমতায়, এরকম কোনো কিছু? এটাও আছে, সবাই ক্ষমতার অংশ যারা আগে বাইরে আওয়াজ করতো। আরেকটা যেটা বিষয় আমি বলি যে এই ক্ষোভগুলা কিন্তু পুঞ্জীভূত হচ্ছে। আপনি খালি একটা বুম বা ক্যামেরা নিয়ে এখন ওই লাইনের সামনে যান, বা যে পরিমাণ লোডশেডিং ঢাকার বাইরে 10-12 ঘন্টা সারা রাত কারেন্ট থাকে না, এই জিনিসগুলো ওই গত 2 বছর আগের ক্ষোভটা কিন্তু ওই মানে ওই আন্দোলনটা, ওই গণজোয়ারটা কিন্তু একদিনে হয় নাই, ওভারনাইট হয় নাই। আরেকটু কিছু বিষয় আমি বলি, মোশাররফ ভাই যে বললো যে আমাদের সমালোচনাটা নতুন বাংলাদেশের দিকে হওয়া উচিত, সামনের দিকে। আমরা তো সামনে আগাতে চাই, কিন্তু সরকারের সব কার্যক্রম কিন্তু পিছনের দিকে। কুষ্টিয়ার এই পীর হত্যা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা না। এখানে একজন জামাতের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা গেছে ওখানে ছাত্রদলের কিছু কর্মী ছিল যাদের নাম মামলায় নাই। আপনি একদম শুরুতেই আপনি যে অধ্যাদেশগুলো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যে এই মানবাধিকার গুম, যেটা দিয়ে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি আহত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেটা আপনারা পিছিয়ে নিয়েছেন। আপনারা ইসলামকে আবার পুনর্বাসন করছেন, ব্যাংক রেজুলেশন এটা ভেঙে দিয়েছেন, আপনারা বিচার বিভাগকে আবার নিজের কবজায় নিয়ে আসছেন। সবচেয়ে বড় কথা, যে নতুন বাংলাদেশ, আমরা যে গণভোটের কথা বলেছি বা যে সংস্কার পরিষদের কথা বলেছি, মানে প্রথম দিনই, সরকার গঠনের প্রথম দিনই আপনারা সেটা আবার পিছিয়ে নিয়ে গেছেন। এবং এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা মোশাররফ ভাই বলছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে এবার ঈদে মৃত্যুর মিছিলের কথা, খালি বাড়ি যাওয়া আসা মিলায় কি পরিমাণ, কি নৃশংসভাবে মানুষ পথে মারা গেছে। সো আমরা তো আসলে সামনে আগাতে, আমি বলছি না যে ওভারনাইট কোনো কিছু হয়ে যাবে, আমি না, বাংলাদেশের কোনো মানুষই এটা আশা করে না যে এরকম একটা ক্ষতিগ্রস্ত রটেন একটা ইকোসিস্টেমের মধ্যে যে কেউ সরকার, শুধু বিএনপি না, যে কেউ সরকার গঠন করে ওভারনাইট কিছু চেঞ্জ করে ফেলবে। কিন্তু আমরা এটা শুরু তো করতে পারি, আমরা এটা দেখাতে তো পারি যে হ্যাঁ আমরা বিচার বিভাগকে প্রধানমন্ত্রীর হাত থেকে বের করছি, বা আমরা তো এটা দেখাতে পারি যে হচ্ছে আমরা রাজস্ব বিভাগকে আলাদা করছি, আমরা মানবাধিকারে, মানুষের হিউম্যান রাইটস। এবং আপনি দেখেন গত 22 দিনে 5 জন গ্রেফতার হয়েছে শুধু ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য। আপনি বলতে পারেন যে এটা গত আমলের সাথে খুবই নগণ্য, কিন্তু আমরা জানি এটা নগণ্য না, এগুলো যে অশনি সংকেত এটা কিন্তু আমরা টের পাই। সরকার দলের একজন বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু নজরদারি বাড়ানো দরকার। এই যে আমরা এই কথাগুলো বলছি, আপনি যে এই কৃষক কার্ডের কথা বলছিলেন, যে পাইলট মানে 10টা জেলায় মনে হয় 22,000 কৃষককে কৃষক কার্ড দিয়েছে, কিন্তু আমরা এটা নিয়ে কেন আলোচনা করছি না, বা সরকার কেন এটার কোনো রোডম্যাপ পরিকল্পনা দিচ্ছে না যে সামনে বোরো ধান মানে উঠবে, সেটার কাটাই থেকে মাড়াই পর্যন্ত 60% হচ্ছে ডিজেল নির্ভর। প্রত্যেকটা কৃষকের কিন্তু অবস্থা খুবই শোচনীয় এই চিন্তায় যে এই খরচ কিভাবে উঠবে, এবং এর বড়োর পর আমন আছে। সো আমাদের সরকারকে কিন্তু আমরা দেখছি না এটা অ্যাড্রেস করতে। আমরা বলছি না যে আপনি ওভারনাইট ডিজেলের সমস্যা সমাধান করে, কিন্তু এই যে কৃষকদেরকে আশ্বস্ত করা যে এই সংকটের কারণে কিন্তু এটা হবে না, আমার কিন্তু কৃষক কার্ডের থেকে এটা বেশি জরুরি। এবং IMF কিন্তু এটাও উল্লেখ করেছে, এই যে এতগুলো ফ্যামিলি কার্ড, এতগুলো কার্ডের অর্থের যোগান কোত্থেকে আসছে। সো এগুলো হচ্ছে বাস্তবিক প্রবলেম, মানে যে প্রবলেমগুলো মাঠে আছে, আপনি এখান থেকে চ্যানেল থেকে বের হলে রাস্তায় গিয়ে একটা মানুষের একদম রিয়েল যে সমস্যা, এগুলো কিন্তু সরকার অ্যাড্রেস করছে। মোশাররফ ভাই বগুড়ায় তার যে দেওয়া বক্তব্য, সেই বক্তব্যে বলছেন যে জুলাই সনদের নামে বা গণভোটের নামে জাতিকে বিভ্রান্ত করছে একটা শক্তি, তারা 71-এ বিভ্রান্ত করেছে, 86-তে বিভ্রান্ত করেছে, 90-এ বিভ্রান্ত করেছে, এমনকি 96-এ বিভ্রান্ত করেছে, 2008-এও তারা বিভ্রান্ত করেছে। এই শক্তি থেকে তিনি সতর্ক থাকতে বলেছেন। প্রশ্ন হলো যে
একটা এই 1.5-2 মাস বয়সী সরকারের সময়ই আরেকটা পক্ষ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কেন করছে এবং কিভাবে করছে? দেখুন এখানে একটা স্পষ্ট, আমরা তো সবাই চাই যে জুলাইয়ের চেতনাটাকে আমরা বাস্তবায়ন করি, কিন্তু সংকটটা কোথায় তৈরি হয়েছে আপনাকে একটু যদি আমরা এটাকে, কারণ এটা কিন্তু ব্যাপারটা একটা সূক্ষ্ম মনে হতে পারে, কিন্তু সংকটটা কোথায়? সংকট হলো জুলাই সনদ একটা জিনিস, এখানে কিন্তু আমাদের অনেকে তালগোল পাকিয়ে ফেলে। জুলাই সনদ একটা, জুলাই অধ্যাদেশ একটা। আপনার নিশ্চয় মনে আছে যে জুলাই সনদ যখন 84 পয়েন্টে যখন সবাই ঐক্যমত হলো, তখন কিন্তু এটা প্রকাশ্যে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে সবাই স্বাক্ষর করেছিল। আপনি একটু খেয়াল করেন ব্যাপারটা, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, এবং শুধু নোট অফ ডিসেন্ট বিএনপির না, নোট অফ ডিসেন্ট জামাতের ছিল, এনসিপি ছিল, এনসিপি সই করে নাই না, ওই মানে আলোচনার সময় ছিল, সই করে নাই, কিন্তু আলোচনার সময় কিন্তু তাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, অন্যান্য দলগুলি ছিল, একই সাথে নোট অফ ডিসেন্ট সহ সবাই স্বাক্ষর করেছে। কিন্তু দেখবেন প্রায় 1 মাস পর যখন জুলাই আদেশ মানে জারি করলেন, তখন দেখা গেল নোট অফ ডিসেন্ট নাই। এখন বিএনপির বক্তব্য কি? যে আমি জুলাই সনদ অক্ষরে অক্ষরে যেখানে একটা শব্দ বাদ যায় আমি বাস্তবায়ন করব। কারণ জুলাই সনদের নানা জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, 30টি বিষয় ঐক্যমত হয়েছে, বাকি তো 84, এগুলি সব বাকি প্রায় 64টির বিষয়ই আছে। জি, তো সেখানে এই তো দ্বিমত তো নানা দলের আছে। জুলাই সনদে আলাদাভাবে আলোচনা করব, কিন্তু না, আমি বলছি এখন এই যে সংকটটা বলা হচ্ছে, এখন বলা হচ্ছে যে বিএনপি, এই যে যেমন মিলন ভাই বললো এমপি সাহেব, যে বিএনপি মানছে না। উনি আমরা অস্বীকার তো করি না যে 70% যে হাবর দিয়েছে, অস্বীকার করি, কিন্তু আপনারা তো শপথ নেননি। না, আমি একটু বলি, তাহলে আপনি 50% বাদ দেন, কত থাকে? আপনি হাবর তো আমরাও দিয়েছি, কারণ আমাদের চেয়ারম্যানও বলেছে হাবর দিতে, কিন্তু আমরা কোন হাবর দিতে বলেছি? জুলাই সনদের হাবর দিতে বলেছি, কিন্তু জুলাই আদেশ। আরেকটু কনস্টিটিউশনাল যে ডিবেটটা আরেকটু হলো যে 1973 সালে যখন 16 ডিসেম্বর বাস্তবায়ন হলো সংবিধান, তখন রাষ্ট্রপতির আদেশকে রহিত করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি আদেশ দেওয়ার কোনো ক্ষমতা তার নাই। তাইলে 133টা অর্ডিন্যান্স, আপনি 33টা বিষয়ে আপনি অর্ডিন্যান্স দিলেন, একটা কেন আদেশ? অর্থাৎ এখানেই একটা ষড়যন্ত্রের বীজ বপন করা ছিল, এখানেই একটা জাতির সাথে একটা প্রতারণা করা হয়েছে। আপনি এটাকে অর্ডিন্যান্স দেন নাই কেন? এটা কে করেছে? এটা ইন্টারিম গভর্নমেন্ট করেছে, কিন্তু সেখানে তো আপনার প্রতিনিধি ছিল। আমরা প্রতিবাদ করি। আপনি দেখেন স্পষ্ট মনে আছে, বিএনপি পরের দিনই প্রেস কনফারেন্স বলেছে বিএনপির সাথে প্রতারণা, জাস্ট প্রতারণা শব্দটা ব্যবহার করা হয়েছে। তা এখন যেইটা আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেটাকে আমরা প্রতারণা বলেছি, সেইটা যদি আমরা বাস্তবায়ন না করি, তাহলে আপনি কি আমাকে ব্লেম দেওয়ার সেই সক্ষমতা আপনার আছে? স্পষ্ট তো আমরা। তাহলে এখন জামাতকে দোষারোপ করছেন কেন? জামাতই তো এই প্রোপাগান্ডা চালাচ্ছে সব জায়গায়, যে আমরা ওই যে সাংবিধানিক পরিষদে আমরা শপথ নেইনি। সাংবিধান পরিষদের কথা তো আপনার জুলাই সনদে নাই, কোথাও আপনি দেখবেন না। জি, আরেকটু ব্যাপার বলবেন, তারা বলতেছে সংস্কার, বলছে না সংস্কার তো কেউ, সংস্কার হয় কি একটা রূপান্তরের মাধ্যমে তো হয়। আপনি দেখবেন জুলাই সনদে যদি বইটা আপনি পড়ে দেখেন, 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন হবে। তাইলে আপনি সংবিধান সংশোধন আর সংস্কার, এর মধ্যে পার্থক্যটা কোথায়? আপনি তো স্বীকার করে নিলেন 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব, পরিষ্কার একদম। অর্থাৎ বিএনপিকে আজকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। মিলন সাহেব, আপনারা কেন এই বিভ্রান্ত করছেন? এবং যখন খোদ প্রধানমন্ত্রী বা বিএনপির প্রধান বলেন ইতিহাস ঘেটে ঘেটে 71, 96, 86, 2008 সব সময় জামাত জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তখন সেই অভিযোগকে রাজনৈতিকভাবে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ কি আদৌ আছে? জি, তো এখানে যে বিষয়টা প্রধানমন্ত্রী বলেছেন, আমি মনে করি তার আগে আমাদের দেখা দরকার যে কেন এই প্রচার বা বিরোধী দল কেন এই অবস্থা নিয়েছে। বিএনপি কিন্তু এর পূর্বেও অনেক কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই। হ্যাঁ, আর পরে যদি আমরা আসি যে এই যে আইনের কথা আমাদের মোশাররফ ভাই বললেন, যে আইনমন্ত্রী যিনি অধ্যাদেশের কথা বলা হলো, যে আইনমন্ত্রীর যখন ছিলেন অ্যাটর্নি জেনারেল, তার হাত ধরেই কিন্তু সকল অধ্যাদেশ তৈরি হয়েছে।
আপনি এটা কিন্তু এর মানে এই না যে আমরা জানি যে অ্যাটর্নি জেনারেলের না, না, চোখ না, ফাঁকি দিয়ে অ্যাটর্নি জেনারেলের চোখ এখানে একটু ফাঁকি বলবো, দিয়ে অ্যাটর্নি জেনারেল না, রাষ্ট্রের আইন কর্মকর্তা, না, right. আর গভর্নমেন্টের মন্ত্রী কিন্তু ছিল No, আসিফ no, নজরুল, না না সরকারের আপনি- মন্ত্রী ছিলেন, আপনি এটা শুনেন, আপনাকে একটু বুঝতে হবে। অ্যাটর্নি জেনারেল সব সে রাষ্ট্রের ব্যাপার। মানে গোলটা দিয়েছে আসিফ নজরুল সাহেব, কিন্তু বলটা তৈরি করে দিয়েছে কিন্তু অ্যাটর্নি জেনারেল। আমি মনে করি এই বিষয়টা আসলে সামনে আসা দরকার, যে আইনমন্ত্রী কিন্তু ওই আইনমন্ত্রী, ওনার হাত দিয়েই সকল অধ্যাদেশ কিন্তু আসছে, তো উনি এটা দেখলেন না কেন? এক। দুই নাম্বার হচ্ছে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি তো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মিটিংয়েই তো উনিই ছিলেন, উনি ব্রিফ করেছেন, তখন তিনি সেখানে বললেন না কেন? উনি বের হয়ে বলেছেন, মোশাররফ সাহেব বলছেন যে না প্রতারণা। না প্রতারণা এই কথাটা তো মানে আসলে উনি এখন বলতেছেন, না, ওই সময় বলেছে, আপনি দেখেন ওই সময় তো এটা বললে তাহলে তো সাইন করার কথা না সেখানে। সাইন তো করছে সনদে। আচ্ছা, জুলাই সনদ যেটা হয়েছে, এই জুলাই সনদের মানে আমি যতদূর জানি যে জুলাই সনদ যেটা মানে ওখানে ঠিক হয়েছে, সেটা সাইনের সময় যায় সেটা কিন্তু এক থাকে নাই। হ্যাঁ, সেটা কিন্তু ওই সময় দেখার মানে সুযোগ তাদের হয়নি। যাই হোক, সেটা আমরা বাদ দিই, কিন্তু গণভোট যেটা, এই গণভোটকে তো নাই করে দিল বিএনপি। তারপরে এই যে গুম কমিশন, আমাদের আপা বললেন যে গুম কমিশন নাই করে দিল, অথচ সালাউদ্দিন সাহেব তো গুম ছিলেন। তারপরে ধরেন বিচার বিভাগের স্বাধীনতার কথা আমরা এই সংসদেই করেছে, মানে আপনারা না, ঠেকাতে পারেননি, না সেটাও বলেন। আমরা ঠেকাইতে পারি নাই, এটা ঠিক আছে, আমরা তো ছোট দল, বিরোধী দল হিসেবে অত মানে সংখ্যায় কম। ওনারা ওই যে একটু মানে আমরা যদি বলি যে টেবিল চাপড়ে হা নার মাধ্যমে হয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো যে কারণে আমরা ওয়াকআউট করেছি, আমরা সংসদীয় ভাষায় প্রতিবাদ করেছি, বাইরে কথা বলেছি, আমরা সেই জন্য আমরা বাইরে কর্মসূচি দিচ্ছি। কিন্তু আপনারা কি বরাবরই জাতিকে বিভ্রান্ত করেছেন? জাতিকে বিভ্রান্ত করা যদি এই হয় যে আপনার সরকারের বিরুদ্ধে সমালোচনা করা, জাতিকে সঠিক তথ্যটা জানানো, এটা যদি বিভ্রান্ত হয় তাহলে তো আসলে আমাদের বলার কিছু নাই। যেমন এখন তেল সংকটের কথা আপনি বলছেন, এই যে তেল সংকট হচ্ছে, এই তেলের সংকটের কথা যদি আমরা বলি যে তেল পাওয়া যায় না, লম্বা লাইন, এই কথা বললে যদি জাতি বিভ্রান্ত হয় তাহলে তো আমাদের বলার কিছু নাই। লাইন তো আমরা দেখছি, পত্রিকায় আসছে, টিভিতে দেখা যাচ্ছে, অথচ বলা হচ্ছে যে তেলে ভাসছে দেশ। কই? জি জি। তাহলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, প্রধানমন্ত্রী আজকেও সেটি উচ্চারণ করেছেন, এবং সেটির যে ব্যাখ্যা মোশাররফ ভাই দিলেন সেটা হচ্ছে যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট সহ, সেটি উনি বাস্তবায়নের অঙ্গীকার করছেন। ফলে তাহলে আসলে ভুলটা কোথায় বা গ্যাপটা কোথায় হচ্ছে? এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে এটা কিভাবে, মানে এটাতে ঐক্যমত্য কিভাবে হয়েছিল? মানে আসলে আমি এতক্ষণ যখন বক্তব্য শুনছিলাম, আমি মনে মনে চিন্তা করছিলাম যে এভাবে আসলে ইতিহাসের বিকৃতি ঘটে। আমরা যখন ওই 90s-এ 3 জোটের রূপরেখার যে বরখেলাফ হয়েছিল, এগুলো যখন আমরা গল্প শুনি, ওই সময় তো বয়স 4-5 বছর ছিল, পরে যখন এগুলোর গল্প শুনেছিলাম, ঠিক এখন এটাকে কোরিলেট করতে পারি আর কি, কিভাবে এই বিকৃতিটা ঘটে। এটা কি তারা জানতো না যে এই গণভোটের মাধ্যমেই কিন্তু এই জুলাই সনদটা বাস্তবায়ন? আপনি নোট অফ ডিসেন্টটাকে এক সাইডে রাখেন, এটাকে আমি বাদ রাখলাম যে আপনি সেই 2/3 অভিশাপ থেকে সংসদকে মুক্ত হতে দিবেন না, সাংবিধানিক ধারাবাহিকতা আপনি ধরে রাখবেন, কিন্তু যে জিনিসগুলোতে তাদের ঠিক ইলেকশনের 12 ফেব্রুয়ারির আগে কোনো ধরনের দ্বিমত ছিল না, তারা এটা জেনে গণভোটের কথা জেনে গণভোটের মাধ্যমে জুলাই সনদ তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা আপনি এক সাইডে রাখেন, ওই পয়েন্টগুলো আপনি বাদ রাখেন। কিন্তু যেটা এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে, সেটা থেকে পুরো একদম 24 ঘন্টার মধ্যে তারা সেখান থেকে সরে আসলো। সুপ্রিম কোর্ট সচিবালয় যে আলাদা করার কথা ছিল, যারা এটাকে তখন, এখনো আছে, এখন তো ডিজিটাল যুগ, সালাউদ্দিন সাহেবের বক্তব্য তখন সংস্কার নিয়ে কি ছিল, সংশোধন নিয়ে কি ছিল, পরবর্তীতে কি, একদম ক্লিয়ারলি আছে। এগুলো ছেলেমেয়েরা একদম পাশাপাশি এটাকে কপি পেস্ট করে রেখেছে। তাহলে যেই সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে আপনাদের কোনো ধরনের কমপ্লেইন ছিল না, ঠিক তার 12 ফেব্রুয়ারির পর সরকার গঠনের পর অ্যাটর্নি জেনারেল বলছে যে আমি তো তখন সরকারের ছিলাম, কিন্তু আমি তো এখন বিএনপির আইনমন্ত্রী। তাহলে এই যে দ্বিচারিতা, এটা তো একদম স্পষ্ট। মানে আমি জানি না কিভাবে এটাকে কতটুকু জোর দিয়ে বললে, মানে এরকম একটা সাদা জিনিস, ট্রান্সপারেন্ট জিনিসকে পুরোটা বিকৃতি করে দেওয়া হয়। এখানে তো ঐক্যমত্যের কমিশনের প্রত্যেকটা মিটিংয়ে তারা ছিলেন, তারা অগ্রণী ভূমিকা রেখেছেন। এবং এই যে রাষ্ট্রপতির কথা বলেন যে সংস্কার পরিষদের শপথ রাষ্ট্রপতি পড়াতে পারবে না,
যে অজুহাতে তারা এটা করে নাই। তাহলে এটা কি তারা 12 ফেব্রুয়ারির আগে জানতেন না? অবশ্যই জানতেন। একদিকে তারা রাষ্ট্রপতিকে পালছেন, যখন তাকে দিয়ে 106 দিয়ে যখন যেটাকে বাধা দেওয়ার দরকার পড়ছে তখন সেটাকে বাধা দিচ্ছেন, আবার যখন যেটাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার ফেভারে বলে যেটাকে ফ্যাসিলিটেট করা লাগছে সেটাকে ফ্যাসিলিটেট করছেন। আমরা তো একটা প্রধানমন্ত্রীর 6 অগাস্ট 2024-এর একটা স্ক্রিনশট আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, যেটাতে যখন ছাত্ররা এই বর্তমান সংসদকে, তৎকালীন সংসদকে বিলুপ্ত ঘোষণা করে, উনি এটাকে স্বাগত জানান। যে 72(1) ধারা অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রীর লিখিত সুপারিশ লাগে যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিবে। তাহলে হাসিনা কি তখন লিখিতভাবে জানিয়েছিল রাষ্ট্রপতিকে? তাহলে বিশেষ কন্ডিশনে সেটা কি হয় নাই? তাহলে এখন আবার সেই আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রাখছেন। তার মানে যখন বিএনপি দরকার হচ্ছে তখন সাংবিধানিক ধারাবাহিকতার দোকান খুলছে, আর যখন দরকার হচ্ছে তখন সেটাকে এটার এগেইনস্টে নিজের সুবিধামতো সংবিধানকে এটা একদম পরিষ্কার। এই সংরক্ষিত নারী আসন নিয়ে অনেক কথা, নারীর ক্ষমতায়ন নিয়ে আমি জানি অজস্র অভিযোগ আছে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদেও যে অঙ্গীকার করেছে ন্যূনতম 5% নারীকে মনোনয়ন দেওয়ার, সেটি একটি দলও করেনি। সংসদের যিনি বিরোধী দল এমপি সাহেব আছেন তারা একজনকে মনোনয়ন দেয়নি, কিন্তু সংরক্ষিততে আজকে সবাই তারা যে ভাগ বাটোয়ারা করে সেটা মনোনয়ন ঘোষণা করেছেন। এই মনোনয়নকে কিভাবে দেখছেন? কেমন হলো এবারে সংরক্ষিত আসনের এমপিদের এই মনোনয়ন? সংরক্ষিত থেকেও যে ভূমিকা রাখা যায় সেটা আমরা রুমিন ফারহানাকে দেখেছি, যখন বিএনপি সংসদে ছিল না বললেই চলে, তিনি একা প্রায় সেই সংসদে ফাইট করেছেন। এবার মানে যেটা আপনি বললেন যে ডিস্ট্রিবিউশন হয়েছে, এখানে অনেকের নাম, বিশেষ করে 11 দলীয় জোটের যারা আছেন তাদেরটা তো অনেক আগে থেকেই প্রেডিক্টেবল বা অনুমেয় ছিল, এটা নিয়ে আমার তেমন কোনো মন্তব্য নাই। কিন্তু বিএনপির যারা দিয়েছে, আমি বিএনপিকে একটা সাধুবাদ জানাই, বেশ কিছু পিক ছিল খুবই প্রশংসনীয়। আমি নিজেও আজকে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এগুলো নিয়ে লিখেছি। কিন্তু যে জিনিসটা আমি আসলে হাইলাইট করতে চাই যে এই সংরক্ষিত আসনটা হয়েছিল যে নারীদেরকে স্ট্রং করার জন্য, নেতৃত্বের পর্যায়ে নেওয়ার জন্য। তো সেখানে সেলিমা আপা আর মনসুরা কিন্তু একই বছরে একই সময় সংরক্ষিত আসনে যেতে পারে না। ইটস এ ভেরি ব্যাড এক্সাম্পল। কারণ সেলিমা আপার এত দিনের সংগ্রাম, উনি সরাসরি আসনে, বেশ কিছু নাম, নীলুফার আপা, হাবিবা আপা, ওনারা কিন্তু সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার মতো নারী নেতৃত্ব। হেলেন আপা ছাত্র রাজনীতি থেকে তারা জড়িত। হ্যাঁ, তাহলে এই নামগুলা আপনার ঠিক আছে, সংরক্ষিত আসন মানসুরাকে আপগ্রেড করার জন্য, এম্পাওয়ার করার জন্য, তাকে আরো ধারালো করার জন্য, শার্প করার জন্য, ঠিক আছে। তাহলে এই যে এই এক্সাম্পলটা কিন্তু আমাদের কাছে মানে তার মানে কি হলো যে এটাকে ওই 2/3 মেজরিটিটাকে স্ট্রেংথ করার জন্য। দিন শেষে একটা কথা তো আমি অবশ্যই বলবো, এটা আমি এখন দ্ব্যর্থকণ্ঠেই বলি, যে এই 50টা আসনই হচ্ছে অর্নামেন্টাল, এখনো আমাদের ওই ক্ষমতায়ন হয়ই নাই, এটা একদম 100তে 100। সো এখনো অর্নামেন্টাল, তারপরও সিলেকশনটা কতটুকু কম সমালোচিত হলো। আমরা দেখলাম টকশো হোস্টের ওয়াইফ গেল, এবং এই যে বিএনপি স্বামীর নাম এবং পিতার নাম সহ যে লিস্টটা দিল, সো পিতার নাম এবং স্বামীর নাম ইজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কারণ অনেকে মেইন নামটা চিনছেন না, কিন্তু পিতার নাম বা স্বামীর নাম চিনছেন। সো আপনি অ্যাটলিস্ট এটা কিন্তু মানে একটু সংবরণ করতে পারতেন যে আপনি এই কোটায় এদেরকে দিচ্ছেন। বিএনপি সরাসরি যে আসনে যে নারী নেত্রীদেরকে মনোনয়ন দিয়েছিলেন ম্যাক্সিমামই স্বামী বা পিতার কোটায় ছিল। তা আপনি অ্যাটলিস্ট লোকলজ্জার ভয়ও যে না, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি নারীদেরকে সামনে আনার জন্য, রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করার জন্য, ব্লা ব্লা ব্লা, সো অ্যাটলিস্ট একটুকু করা যায়। তবে হ্যাঁ, মানে যেভাবে মনোনয়ন যেভাবে একদম অনেক অতিথি পাখির মতো অনেকেই কিনছিল, সেটার থেকে যে অনেকটা আমরা সরে আসতে পেরেছি। জি, আমার হাতে একদম সময় নেই। কামরুল হাসান মিলন, নারী নেতৃত্ব এবং জামাত মানে পাবলিক পারসেপশনে খুবই বিপরীতমুখী একটা শব্দ, যদিও আগেও আপনারা যখন পার্লামেন্টে ছিলেন এই সংরক্ষিত নারী আসনে আপনারা বরাবর দিয়েছেন। বর্তমান যিনি দলের প্রধান, তার স্ত্রী নিজেও সংরক্ষিত আসনের এমপি ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি সংরক্ষিততে আপনাদের যে কয়টা পাওয়ার কথা 9 জন, 9 জনই দেন, তাহলে আপনারা যারা মূল পার্লামেন্টে আছেন, যারা প্রত্যক্ষ ভোটে, সেখানে একজন নারীকেও কেন দিতে পারলেন না? এই 9 জন নিঃসন্দেহে আপনার জামাতের যারা নেত্রী আছেন তার ভিতরে যোগ্যতম মানুষ। জি, এটা আমরা যদি বলি যে নারী নেতৃত্বের ক্ষেত্রে জামাত ইসলামী যে সংগঠনের 30%-এর উপরে হচ্ছে নারী সদস্য। যেমন আপনি কেন্দ্রীয় শুরার সদস্য যদি দেখেন, জামাত ইসলামী অন্য যে কোনো সংগঠনের চাইতে এখানে অগ্রসর। পাশাপাশি
নারী যে রোকন সংখ্যা সর্বোচ্চ সেটা দলের, সেখানেও জামাত ইসলামীর সংখ্যা প্রায় 40% বেশি হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জামাত নারী নেতৃত্বকে স্বীকার করে না এরকমটি না, বরং নারী নেতৃত্বকে স্বীকার তো করেই তাদেরকে যে কোনো দল থেকে এখানে নারীর পার্সেন্টেজ কিন্তু বেশি, দলের অভ্যন্তরের কথা বলছি, অভ্যন্তরে বেশি। এখন যেটা আসছে যে ইতিপূর্বে কিন্তু আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিল অনেকগুলো, তারপরে ইউনিয়ন পরিষদের যে সদস্য, তারপরে কাউন্সিলর, এগুলোতে আপনি দেখবেন সংখ্যাটা কিন্তু অনেক। তো এটা আমরা অবশ্যই করব, এক্ষেত্রে যেহেতু বাইন্ডিংস ছিল না যে হ্যাঁ এত পার্সেন্ট দিতেই হবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রেফার করেছি যে তার মানে বাধ্য হলে জামাত নারীদেরকে ক্ষমতায়িত করবে না, বাধ্য হওয়ার বিষয় না, ক্ষমতায়ন তো করাই আছে, যেহেতু আমার দলে তো নারী নেতৃত্ব আছে এবং পার্সেন্টেজ আকারে অন্য দলের চেয়ে বেশি আছে। তো যেহেতু নির্বাচনে এটা এরকমটি একেবারে বাধ্যবাধকতা ছিল না, সেই ক্ষেত্রে আমরা হয়তো আপনারা যাদেরকে মনোনয়ন দিলেন এই 9 জনের প্রায় সবাই কি পারিবারিকভাবেই জামাতের সঙ্গে সম্পৃক্ত, মানে কারো স্বামী কারো পিতা তিনি জামাতের নেতা এরকম? না, এরকম না, বাইরেও আছে। হ্যাঁ, এরকম পারিবারিকভাবে হয়তো জামাত আছে, আর বাইরেও তো অনেকে আছে, প্রফেশনাল আছে। এখানে আপনি দেখবেন যে যারা প্রফেশনালি, যেমন ইঞ্জিনিয়ার আছেন, এরকম আছেন যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, এরকমও দেওয়া হয়েছে যারা আসলে সার্বিকভাবে এই জাতির জন্য কাজে লাগবে। আর পাশাপাশি আমরা যদি দেখি যে এই নারী নেতৃত্ব বা নারীকে ক্ষমতায়নের নামে আমরা যেটা দেখি আসলে সত্যিকার অর্থে, সেটা হচ্ছে এটা একটা ফাঁকা বলি। হ্যাঁ, নারীর ক্ষমতায়ন মানে নারীকে সম্মান করা, নারীকে ইজ্জত দেওয়া, নারীর যতটুকু ট্যালেন্ট আছে, নিরাপত্তা, নারীর ট্যালেন্টকে কাজে লাগানো, এটাই তো ক্ষমতায়ন বোঝায়। তো আমরা যদি মনে করি যে নারীর যে ট্যালেন্টগুলো আছে এগুলো আমরা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারি, কিন্তু নারীরা কখনো আপনাদের 1 নম্বর নেতা হতে পারবেন না, এটুকুই শুধু না। এটাও তো আসলে আমরা এইভাবে বলেছি 1 নম্বর নেতা, হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে এরকম আছে যে একটা আমির সর্বোচ্চ পদ, সেখানে সাধারণত নারীরা থাকে না। জি, মোশাররফ ভাই, আপনাদের এই যে এবারের যে মনোনয়ন সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনি যে ছাত্র দল একদম সংগঠন করে উঠে আসা মানুষ, ফলে সেখানে একদম তৃণমূল থেকে রাজনীতি করা লোকজন কেমন প্রাধান্য পেলেন? মানসুরাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, ইতিবাচকভাবে কেউ নেতিবাচকভাবে, আবার একদম সেলিমা রহমান যিনি পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারী ফোরামের সদস্য, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। না, আপনি একটা জিনিস দেখবেন এখানে, ডক্টর জাবিন বলেছেন যে সেলিমা আপা কিন্তু এর আগে সরাসরি ইলেকশন করেছিলেন 2008-এর ইলেকশন। এবার আপনি জানেন উনি দীর্ঘদিন অসুস্থ। একটা নির্বাচন করতে হলে শারীরিকভাবে মাঠে যেভাবে কাজ করতে হয় সেই সক্ষমতা ওনার ছিল না, এই কারণে হয়তো ওনাকে নমিনেশনটা দেয়নি। উনি নিজে খুব আফসোস জানিয়েছেন। না, সেটা একদম একটা পাবলিক প্রোগ্রামে। তবে উনি অসুস্থ ছিলেন, এটা তো আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। বরং আমি মনে করি যে ওনার যে নেতৃত্বকারী দীর্ঘদিন, উনি এখন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের, ওনার নেতৃত্বটা আমাদের প্রয়োজন, যার জন্য হয়তো এখানে নেতৃত্ব বিবেচনা করছি। আর আপনি দেখবেন অন্য যারা নির্বাচিত হয়েছে 2-1টি ব্যতিক্রম ছাড়া সবাই কিন্তু মাঠের লোক, যারা দলীয় বিভিন্ন ফোরামের দায়িত্ব পালন করেছেন, এর আগে এমপি ছিলেন, অথবা মাঠের, বিশেষ করে আমার সাথে যারা রাজনীতি করতেন, মানে আমরা যারা ছাত্র রাজনীতি করতাম, এই সংখ্যাটাই কিন্তু অনেক বেশি। আপনাদের সমসাময়িক আপনি যদি হেলেন জারিন খানকে দেখেন, আপনি যদি শিরিন আক্তারকে দেখেন, আপনি নীলুফার মনিকে দেখেন, শাম্মীকে দেখেন, রানুকে দেখেন, হীরা আপাকে দেখেন, এরকম ম্যাক্সিমাম আমার মনে হচ্ছে যে একটা রাজনীতির মাঠ। তারপর এই যে আপনি যাদের নাম বলেন, এনারা প্রত্যেকেই কি প্রত্যক্ষ ভোটে, সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসার মতো যোগ্য মানুষ না? অবশ্যই যোগ্য মানুষ, কিন্তু আপনি দেখবেন যে আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা সরাসরি ভোটের 9 জন নারীকে কিন্তু আপনার, এর মধ্যে 6 জন কিন্তু জিতে এসেছে। এর মধ্যে একজন হেরেছে, এই যে আপনার শিবচরে, মাত্র 345 ভোটে। তো সুতরাং আমরাকে নারী নেতৃত্বকে কিন্তু আমরা প্রমোট করছি। আপনি দেখেন, এবং আপনি যদি আমাদের টোটাল সেন্ট্রাল কমিটি দেখেন, যেখানে অন্য দলের, এই যেমন এবার আপনি নিজে বলে জামাতে ইসলামী একজনকে নমিনেশন দেয়নি, একদম সময় শেষ, বিরোধী দল একটা, কিন্তু তারা কিন্তু বিরোধী দল, কিন্তু আমরা কিন্তু দেখবেন যে নমিনেশন দিয়েছি, এবং এখানে এবং নারীরা আমাদের নানা ক্ষেত্রে আছে। মানে মন্দের ভালো করেছে বিএনপি। অনেক ধন্যবাদ মোশাররফ হোসেন, ধন্যবাদ কামরুল হাসান মিলন এমপি, ধন্যবাদ তাজনুমা জামিন। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।